VP will be the chief executive of student union, that is প্রধান নির্বাহী, তার কনসার্ন ছাড়া কোনো কিছু হতে পারে না। কিন্তু ডাকসুর কিছু করতে বিপির কোনো তোয়াক্কা করে নাই, থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। নির্বাচন তো পরের কথা, আমি আর ক্যাম্পাসে যাওয়ার সুযোগ পাইনি। ফেসিবাদী শাসন, এই শাসনের শৃঙ্খল ভাঙতে হলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভয়েস রেজ করতে হবে। এইটা আমি চেষ্টা করেছি, যার ফলে আসিফটা তৈরি হয়েছে আজকের উপদেষ্টা। হল রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে হলে ছাত্র সংসদ নির্বাচন কেন হবে? এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন। ওপেন রাজনীতি বন্ধের মধ্যে দিয়ে গোপন রাজনীতির ফায়দা নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কিনা? ডাকসুর তো একটা বাজেট থাকে, এই বাজেটকে আপনি কিভাবে ব্যবহার করেছেন, বা এই বাজেটের যদি আকারটা বলেন দর্শকদের জন্য, যে এই পরিমাণ বাজেট ছিল এবং সেগুলো আপনি ছাত্রদের বা এই ভালো ভালো কাজগুলো করেছেন, যেগুলো নিয়ে যদিও বিতর্ক ছিল। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আপনার যেহেতু প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় ছাত্র সংসদের কল্যাণ ফি নামে একটা ফি দিয়ে থাকে, এই সমস্ত জায়গা থেকে মোট মিলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত আপনার প্রায় কোটি টাকার মতো একটা বাজেট দেওয়া হয়েছিল, মানে 84 লাখ কিংবা 89 লাখ এরকম হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আপনার আমাদের শিক্ষক প্রতিনিধি যিনি ডাকসুর ট্রেজারার ছিলেন, তিনি কিছু ইভেন্টে আপনার স্পন্সর ম্যানেজ করে দিয়েছিলেন। বসুন্ধরা সহ আরও কয়েকটা প্রতিষ্ঠান স্পন্সর করেছিল। এখানে আরেকটা দুর্ভাগ্য বলবেন না রহস্য বলবেন, ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে যে ভিপি উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ স্টুডেন্ট ইউনিয়ন, দ্যাট ইজ প্রধান নির্বাহী, তার কনসার্ন ছাড়া কোনো কিছু হতে পারে না। কিন্তু ডাকসুর কিছু করতে ভিপির কোনো তোয়াক্কা করে নাই। বিশেষ করে আমার যারা সে সময় সংখ্যাগরিষ্ঠ প্যানেলের লোক ছিলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা, আর করবেই বা কেন? দেশেই যেখানে সরকার ছিল, সে আওয়ামী লীগ সরকার, তারাই কোনো কিছুর আইন নিয়ম নীতির তোয়াক্কা করেন। একজন প্রধান বিচারপতিকে একেবারে ঘাট ধাক্কা ধরে গাড়িতে উঠিয়ে দেশ থেকে বাইরে আপনার পাঠিয়ে দেয়। সো ডাকসুতে কার্যত আমার কোনো মতামত নেওয়া হতো না। জাস্ট কিছু কিছু মিটিংয়ে জাস্ট ফর্মালি বিপিনুর থাকলে থাকবে, না থাকলেও নয়, থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। এইভাবে আসলে তারা এই বাজেট সম্পূর্ণ তাদের মতো করে খরচ করেছে। আমার নামে 5 লক্ষ টাকার একটা বাজেট বরাদ্দ ছিল, যেটা ছিল যে আপ্যায়ন খরচ নাম, অর্থাৎ আমার অফিসে যদি ছাত্র বর্ণকে আসে তাদের আপ্যায়ন করার জন্য। সেই 5 লক্ষ টাকা আমি ইচ্ছাকৃতভাবেই 1 টাকাও খরচ করিনি, কারণ আমি এটা প্রমাণ বা আমার আপনার উদাহরণ রেখে যেতে চেয়েছিলাম যে না, আমি এই 28 বছর পরে নির্বাচিত হয়েছে, আমি 5 লক্ষ টাকা চা বিস্কিট কিংবা এই মধুর ক্যান্টিনের চা সিঙ্গারা সমোসা খেয়ে আমি ব্যয় করি নেই। সেই 5 লাখ টাকা কিন্তু আমি খরচ করি নেই। আর বিশেষ করে আমার আরেকটা প্ল্যান ছিল যে ডাকসুর, জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার তো ডাকসুর নির্বাচনটা দিবে না, কারণ 28 বছর পরে একটা নির্বাচন দিয়েই এই ভিপি নূর কিংবা ছাত্র অধিকার পরিষদের মতো সংগঠনের উত্থান হওয়ায় তারা বিপদে আছে। সো আমার প্ল্যানটা ছিল যে শেষ দিকে আমরা একটা মুভমেন্ট করব, যেহেতু লিগ্যাল মেয়াদ 365 দিন মানে 1 বছর, তারপরে এক্সটেন্ডেড আরও 3 মাস সময় আছে। কিন্তু 2020 সালে আপনাদের তো মনে আছে যে 19 সালের 11 মার্চ ডাকসু নির্বাচন আছে, আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছি 23 মার্চ। তাহলে ধরুন 2021 সালের 23 মার্চ পর্যন্ত আমাদের ফর্মাল দায়িত্ব, আরও 3 দিন হিসেব করলে তো জুন পর্যন্ত চলে যায়। কিন্তু তার আগেই তো একটা কোভিডের ভয়াবহ ওয়েভ চলে আসলো, যার ফলে তো কার্যত সব কিছু স্থবির এবং থমকে গেল। আর আমি নির্বাচন তো পরের কথা, আমি আর ক্যাম্পাসে যাওয়ার সুযোগ পাইনি। কিন্তু আপনার সময় কি আপনি এমন কোনো উদ্যোগ নিতে পেরেছিলেন যেটা পরবর্তীতে ধরেন মাইল ফলক হয়ে থাকবে? ধরেন আপনি করতে পারেননি, কিন্তু আপনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন ছাত্রছাত্রী বান্ধব কোনো? হ্যাঁ, যেমন আমাদের ওই সময় সবচেয়ে বড় একটা সমস্যা ছিল যে ছাত্রলীগের এই আধিপত্যের মধ্যে শিক্ষার্থীদের কথা বলার একটা ন্যূনতম পরিবেশ তৈরি করা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে একজন শিক্ষার্থীকে মারধর করে কান ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমি সে সময় শামসুন্নাহর হলের বিপি ছিলেন, ইমি আর অন্যান্য ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা, এমনকি এখনকার এই যে উমামা ফার্স্ট ইয়ার বোধহয় তখন জুনিয়র শিক্ষার্থী ছিল, ওরা সহ আমরা তাকে সেভ করার জন্য গিয়েছিলাম। এটি কিন্তু অন্য শিক্ষার্থীদেরকে সাহসী করেছে, তাদেরকে অভয় দিয়েছে যে না, আমাদের কিছু হলে আমাদের লিডাররা আছে। এইভাবে বিভিন্ন হলে যখন কোনো ঘটনা ঘটতো আমি কিন্তু সাথে সাথে ছুটে যেতাম এবং শিক্ষার্থীদেরকে এনকারেজ করতাম যে তারা যেন একটু কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা চরিত্র আছে, যে আপনার 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ঐতিহাসিক সমস্ত আন্দোলন সংগ্রাম এই বিশ্ববিদ্যালয় থেকে আপনার সৃষ্টি হয়েছে এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আজকে দেশের যে একটা এই কর্তৃত্ববাদী শাসন, ফেসিবাদী শাসন, এই শাসনের শৃঙ্খল ভাঙতে হলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভয়েস রেজ করতে হবে। এইটা আমি চেষ্টা করেছি, যার ফলে আসিফরা তৈরি হয়েছে, আজকের উপদেষ্টা নাহিদরা তৈরি হয়েছিল, এনসিপির এই যে আজকে দায়িত্বে যারা আছে আক্তার কিংবা অন্যান্য নেতৃবৃন্দ, তারা অনেকে তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীদের জন্য কিছু আপনার কর্মকাণ্ড, যেমন
হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মান একটু ভালো করা আমরা শুরু করেছি এবং আমরা এটা নিয়ে কথা বলেছি, যার ফলে ছাত্রলীগের তারাও আপনার শিক্ষার্থীদের কিছুটা সমর্থন পেতে হলেও এই ধরনের একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। না, এটা বিপিনুর বলছে, বিপিনুর কেন বলবে বা আক্তার কেন বলবে, এটা আমরা করব। তো এই কারণে কিন্তু তাদের মধ্যে কিছুটা ভালো কাজের একটা সূচনা হয়েছিল। মেয়েদের হলে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আক্তারের মাধ্যমে, এটা আমার সমাজসেবা সম্পাদক যেহেতু সে, কিংবা শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করা, এবং এমনকি কোভিডের মধ্যে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়ে, সেই সময় অসংখ্য শিক্ষার্থীকে সহযোগিতা করেছিলাম। এবং সেক্ষেত্রে অবশ্যই যতই সে আওয়ামী লীগের দোসর হোক কিংবা ফ্যাসিবাদের দোসর হোক, এই কথাটি বলতে হবে, সে সময় আপনার ডাকসুর ট্রেজারার অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম উনি হেল্প করেছিলেন অনেকখানি, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আসলে সহযোগিতাটা আমাদের জন্য ম্যানেজ করেছিলেন, যেমন ছাত্রলীগকেও দিয়েছেন, আমার মাধ্যমে বলেছেন যে তালিকা দাও, হেল্প করেছিলেন। সেই কাজগুলো কিছুটা করার চেষ্টা। এখন আবার এই খুব শীঘ্রই ডাকসুর তফসিল ঘোষণা করা হলো, নিশ্চয়ই সামনে নির্বাচন। কি আশা করছেন এই নির্বাচন নিয়ে? ক্যাম্পাস কি, আপনি যেরকম বিরোধী দলে, আপনি যখন ভিপি হলেন তখন একটা সরকারি দলের বিপক্ষে আপনাকে দাঁড়াতে হয়েছিল, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, এই নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে করেন? পরিস্থিতি কি দেখছেন? নির্বাচনটা এখন পর্যন্ত যে পরিবেশ আমি দেখতে পাচ্ছি, যদি হয় সুষ্ঠুভাবে হওয়ার চান্স আছে। ধরেন ওই সময় ছিল ছাত্রলীগের প্রচণ্ড দাপট, হলগুলোতে তাদের একক আধিপত্য, এখন তো কারো একক আধিপত্য নাই। এখন সব ছাত্র সংগঠনই শিক্ষার্থীদের সমর্থন পেতে নিজেদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন করছে। তারা ভালো কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। যেমন বিনিয়ামিন মোল্লা ডাকসুর প্রার্থী, আমার সহকর্মী ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সে মেয়েদেরও দেখি ভেন্ডিং মেশিন আপনার দিচ্ছে, শিবিরের ছেলেরা দেখলাম ফিল্টার দিচ্ছে। যদিও এটা নিয়ে আবার এই দুটো ভালো কাজ, আবার শিক্ষার্থীরা হলে ছাত্ররা যদি প্রবেশ করছে এই অভিযোগে এগুলোকে নষ্ট করা হয়েছে, এইখানেও আবার অনেকে বলে অনেকের ইন্ধন আছে। সো সেই ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা বা ধরেন অনেকে অ্যাডভান্টেজ নিতে কিছু ঘটনা ঘটাচ্ছে বা উস্কানি দিচ্ছে মাঝখানে। যেমন হলে হঠাৎ করে ছাত্র দলের কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার যে হল রাজনীতি নিষিদ্ধের দাবি উঠলো। আচ্ছা, হল রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে হলে ছাত্র সংসদ নির্বাচন কেন হবে? আবার যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকে তাহলে হলে রাজনীতি থাকবে না কেন? হ্যাঁ, আমরা সবাই মিলে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকি। যারাই অপরাজনীতি করবে, অপকর্ম করবে, ছাত্র শিবির, ছাত্র লীগ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, যারাই করবে সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করি। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন, পুরো দেশ স্বাধীন, এখন কোনো রাজনৈতিক সরকারও নেই, কাজে আমাদের তো এই স্বাধীনতাটা আছে। কিন্তু আমরা যদি একটা ওপেন রাজনীতির সুযোগ না থাকে তাহলে কিন্তু যারা গোপন রাজনীতি করে তাদের জন্য কিন্তু সুযোগ তৈরি হবে। এবং গোপন রাজনীতি যারা করে সে তো দেখেছেন যে আওয়ামী লীগের আমলেও কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে, তাদের রাজনীতিটা চলছে। সুতরাং এই ওপেন রাজনীতি বন্ধের মধ্যে দিয়ে গোপন রাজনীতির ফায়দা নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কিনা, শিক্ষার্থীরা এই সমস্ত ফাঁদেও আমার পা দিচ্ছে কিনা, এটিও তাদের ভাবা দরকার। আমি যেটা বারবার বলেছি যে সবাই মিলে ক্যাম্পাসের একটা পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীদের পাশে থাকা, এই প্রতিযোগিতায় থাকা দরকার। এবং সেক্ষেত্রে ডাকসু নির্বাচন বা হল সংসদের নির্বাচন একটা উপযুক্ত মাধ্যম।